নমস্কার, আমি অভিক সাহা। দ্য স্টোরি ভয়েড চ্যানেল থেকে আপনাদেরকে গল্প বলে আসছি অনেক দিন ধরে। বিগত কয়েকদিন ধরে আপনারা হয়তো লক্ষ্য করেছেন নানান অডিও স্টোরি চ্যানেলগুলোতে একটা কমন প্রবলেম হচ্ছে। মূলত এই চ্যানেলটি যার, অর্থাৎ দেবরাজ দে, তারই অনুরোধে আমি আপনাদেরকে জানাতে এসেছি, আপনারা এখন শুনছেন তারই এডিটের মাধ্যমে মূলত। তো বলতে গেলে আ আপনারা লক্ষ্য করেছেন অনেকগুলি অডিও স্টোরি প্রত্যেক দিন এক করে তারা ডিমনিটাইজড হয়ে যাচ্ছে। অর্থাৎ চ্যানেলের থেকে যে পরিমাণ রেভিনিউ আয় হয় সেগুলি বন্ধ করে দিচ্ছে ইউটিউব বিভিন্ন রকমের বলতে পারেন নতুন নিয়মের মাধ্যমে। ব্যাপারটা হচ্ছে যে আমাদের দাগিয়ে দেওয়া হচ্ছে যে আমরা লো এফোর্ট কনটেন্ট বানাই। এবারে ব্যাপারটা হচ্ছে যেহেতু আপনারা এটা শোনেন, এটা অডিও ভিজুয়াল বা ভিজুয়াল নয়, এটা সম্পূর্ণরূপেই অডিও মাধ্যম। সে কারণে ইউটিউবের এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা মনে করছে সম্ভবত আমরা কোনো লো এফোর্ট কাজ বা এআই নির্মিত কাজ, কারণ তারা আমাদের দেখতে পায় না। তো বলতে পারেন এটা খুবই একটা দুর্ভাগ্যজনক ঘটনা এবং আমরা বর্তমানে যে পরিস্থিতিতে রয়েছি সেখানে দাঁড়িয়ে আপনাদের সাপোর্ট ছাড়া আর কিচ্ছু আশা করা যায় না। আমরা প্রে করব যাতে আপনাদের প্রিয় দ্য স্টোরি ভয়েড এভাবেই তারানাথ তান্ত্রিকের নতুন কাহিনী আপনাদের শোনাতে পারুক এবং আমরা প্রত্যেকেই যাদের গল্প বলাটা প্যাশন এবং এডিট করে, কারণ এটা তো মোটেই কোনো লো এফোর্ট কন্টেন্ট নয়, কারণ এখানে অনেকগুলো পর্বে অনেকগুলো মানুষ একজন তারানাথ তান্ত্রিক করছেন, আমি মূলত কথক বিভূতির ভূমিকায় অভিনয় করি। ব্যাপারটা হচ্ছে তারপরে এডিটিং চলে, পোস্টার চলে, তো অনেক কিছু। আপনাদের কাছে অনুরোধ এটাই, যতদিন আছি আমাদের পাশে থাকবেন। আমরাও আপনাদের গল্প শোনাতে ভালোবাসি এবং আপনারাও গল্প শুনতে ভালোবাসেন। এই দুয়ের সমন্বয়ে যেন কোনো রকম কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা নতুন অ্যালগরিদমের খোঁচা আমরা না খাই। কোনো সমস্যা সৃষ্টি না করতে পারে, কোনো বাধা হয়ে না দাঁড়ায়। তো এই প্রতিবন্ধকতা দূর করবার এখন বর্তমানে উপায় খুব একটা বেশি জানা নেই। সম্ভবত এভাবেই প্রত্যেক গল্পের শুরুতে কিংবা শেষে আমরা মুখ দেখিয়ে আপনাদেরকে বলে শোনাবো। তো আপাতত এর বাইরে আমাদের কোনো জানা পথ নেই, জ্ঞাতব্য পথ নেই। তবে বলে গেছেন রামকৃষ্ণ পরমহংসদেব, যত মত তত পথ। দেখা যাক আমরা কোন পথের দিকে অগ্রসর হই। আমাদের পাশে থাকবেন এবং শুনতে থাকবেন দ্য স্টোরি ভয়েড। ধন্যবাদ। অমল কিছুতেই রাস্তাটা খুঁজে বার করতে পারছিল না। যতবারই চেষ্টা করুক না কেন, ততবারই কেমন যেন সবকিছু তার মাথার ভেতর তালগোল পাকিয়ে যাচ্ছিল। যে চেনা রাস্তা ধরে সে এখানে এসেছে, সেই রাস্তাটাই এখন কেমন যেন এলোমেলো বলে মনে হচ্ছিল। অন্ধকার এত বেশি নয় যে অমল রাস্তা ভুল করে ফেলবে, তবুও কি করে যেন রাস্তাটা চিনতে পারছিল না। মাথাটা দুহাতে একবার চেপে ধরল অমল। ভালো করে সামনের দিকে জঙ্গলের কাছে দিয়ে ঘেঁষে যাওয়া পথটাকে দেখে বলল, যতদূর মনে আছে আমি এই পথে আরো দুবার এসেছিলাম, কিন্তু কিছু তো বুঝতে পারছি না এখন বাড়ি ফিরবো কি করে। এক তো রাত হয়ে যাচ্ছে, বাড়িতে মা আবার চিন্তা করবে। অমর একটা গাছের তলায় থমকে দাঁড়িয়ে পড়েছিল। মাথার ভেতরটা তার যেন দপদপ করছে। বারবার যেন মনে হচ্ছে প্রবল একটা হাওয়া তার কানের কাছ থেকে শোঁ শোঁ শব্দ করে বয়ে যাচ্ছে। আকাশের চাঁদের সামান্য আলো আছে, কিন্তু জঙ্গলের মধ্যে আধো অন্ধকার। তাছাড়া সন্ধেবেলায় হয়ে যাওয়া বৃষ্টির জন্য আবহাওয়াটা কেমন যেন গুমোট হয়ে রয়েছে। অমল তার হাতে দড়ি দিয়ে বেঁধে ধরে রাখা পুটুলিটা কাঁধের উপর ফেলল। মনে মনে বলল, আর চিন্তা নেই, যাই হয়ে যাক না কেন, এখান থেকে যেভাবেই হোক আমি ফিরবো, ফিরবই। মাত্র কয়েকটা পা সামনের দিকে বাড়িয়েছে অমল, এমন সময় তার মনে হলো একপাশে গাছের তলার অন্ধকার জায়গাটা থেকে চেনা গলায় কে যেন বলে উঠল। আরে অমল, তুই এখানে এখন কোথায় যাচ্ছিস? অমল চমকে উঠল। একটু আগে ভবানীর কথাটাই তার মনে পড়েছিল। ভবানী যদি এখন থাকতো তাহলে বড্ড ভালো হতো। তাছাড়া বিকেলে আসার সময় ভবানীর সঙ্গে কথা হয়েছিল। এখন ভবানীকে দেখে অমলের মনে যেন
খুশির বাঁধ ভাঙল। সে বলল, এই দেখেছিস, তোকেই খুঁজছিলাম, বারবার তোর কথাই মনে পড়ছিল। তুই এই সময় এখানে এলি কি করে? যখন তোকে বললাম তখন তো বললি তোর কি কাজ রয়েছে। পশ্চিমপাড়া গিয়েছিলাম, সেখানকার কাজ শেষ হয়ে গেছে তাই চলে এলাম। আলো ছাড়া হাতে ওটা কি নিয়ে ফিরছিস তুই? ও কিছু না, হাতের কাজ সেরে মায়ের জন্য কিছু কিনে তারপরেই ফিরছি। এখন আর দেরি করে লাভ নেই, বাড়ি যেতে হবে। তার জন্যই তো আমি এলাম। এখন আয় আমার সঙ্গে আয়। চাঁদের আলোয় চারপাশটা ঢেকে যাওয়ার কথা, কিন্তু কি কারণে যেন জঙ্গলের সেই স্থানটাই অন্ধকারে আরো গভীর হয়ে হয়েছিল। ভবানীর পিছু পিছু অমল এগোলো সামনের দিকে। টুকটাক কথা বলছে বটে ভবানী, কিন্তু অমল যেন নিচু হয়ে গেছে, পুঁটুলিটা কাঁধের উপর ফেলে সে একভাবে ভবানীর পেছনে পেছনে চলেছে। ভবানী বলছে, তোকে নিয়ে যাব বলেই তো এলাম, আয় আমার সঙ্গে আয়। ভবানীর পিছু পিছু অমল আরো খানিকটা এগিয়ে গেছে। গ্রামের দিকে যাওয়ায় জঙ্গলটা পথ ছেড়ে কখন যে ওরা জঙ্গলের ভেতরের দিকে ঢুকতে শুরু করেছে, অমলের সেই দিকে কোনো খেয়াল নেই। সে একভাবে এক দৃষ্টে ভবানীর দিকে তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। চলতে চলতে আরো খানিকটা এগিয়ে একটা ডোবার মতো পড়ল। পচা মজা ডোবা। ডোবার জল ভালো করে দেখা যায় না, কচুরিপানার দাম আর শ্যাওলায় ভর্তি। ভবানী আরেকটু এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালো। অমলও থমকে দাঁড়িয়ে পড়ল। অমল অবাক হয়ে বলল, ভবানী, কোথায় চলেছি আমরা? ভবানী, আমাকে কোথায় নিয়ে চলেছিস তুই? ভবানীর মুখের হাসিটা এবার কেমন যেন বিস্তৃত হয়েছে। তার মূর্তিটাকে চাঁদের অল্প আলো আধারিতে এতক্ষণ ভালো করে দেখা না গেলেও ডোবার পারে চাঁদের আলোয় যেন দিনের আলোর মতো পরিষ্কারভাবে সব কিছু দেখা যাচ্ছে। কিন্তু কোথায় ভবানী? ভবানী সেখানে নেই। তার বদলে দাঁড়িয়ে রয়েছে কালো লম্বা ছায়ামূর্তি, যার দুই সাদা চোখ, ঝকঝকে সাদা দাঁতের শাড়ি যেন সাপের মতো হিসি শব্দ করে তাকাচ্ছে অমলের দিকে। অমল কিন্তু এসব খেয়াল করতে পারল না। দাঁড়িয়ে পড়লাম কেন এখানে আমরা? বাড়ি যাবি না? বাড়িতে চল, আমার মা আবার চিন্তা করছে। কিন্তু এখানে এলে যে এখান থেকে আর কেউ ফিরে যেতে পারে না অমর। অমলের মনে হলো হঠাৎ করে প্রচন্ড একটা হাওয়ার ধাক্কা তার গায়ে এসে লেগেছে। ঠিক সে তখনই দেখতে পেল কোথায় ভবানী। তার সামনে দাঁড়িয়ে রয়েছে সত্যি সত্যি এক ভয়ঙ্কর মূর্তি। গ্রামের পথ ছেড়ে তারা চলে এসেছে সেই ডোবার কাছে। অমল চিৎকার করে উঠে প্রাণপণে ছিটকে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে গেল, কিন্তু কালো দুটো শক্ত হাত তাকে ধরে হঠাৎ যেন ছিটকে ফেলে দিল সেই ডোবার জলে। জল কাদার সবুজ শ্যাওলার মাঝে পড়ার সঙ্গে সঙ্গে ডুবতে লাগলো সে। কোনো রকমে সে ওঠার চেষ্টা করে চেঁচিয়ে বলতে লাগলো, বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও! একটা খিলখিল করে হাসির শব্দ শোনা গেল শুধু। আর তারপরে অমল বুঝতে পারল ওই মূর্তিটাও ঝাঁপিয়ে পড়েছে জলে, আর একটু একটু করে জল কেটে এগিয়ে আসছে তার দিকে। মূর্তির মুখ থেকে বেরিয়ে আসা কণ্ঠস্বর এখন মোটেও ভবানীর নয়। আসলে অমলের সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল আজ সন্ধ্যাবেলায় ভবানী বলেছিল, যা, উত্তরপাড়া যাচ্ছিস ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস। ওখানটা তো ভালো না, শুনেছি জঙ্গলের দিকে এখন নাকি একটা কালো ছায়া মূর্তি দেখা যাচ্ছে। মাঝে মাঝেই পথ ভুলিয়ে লোককে নিয়ে যায় সে। অমল জলের মধ্যে ডুব দিল সাঁতরে অন্যদিকে যাবে বলে, কিন্তু পারল না। ঠিক তখনই জলের ভেতরেই কে যেন তার গলাটা শক্ত হাতে চেপে ধরে একটা হ্যাঁচকা টান দিতেই অমরের গলাটা জলের মধ্যে ভেঙে একটু একটু করে ভেসে উঠতে লাগলো উপরের দিকে। একটা আকাশ বাতাস ফাটানো অদ্ভুত হাসির শব্দে চারপাশটা ভরে উঠল সেই মুহূর্তে। কিশোরী ট্রামে আমার পাশের সিটেই বসেছিল। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। ট্রামের জানলা দিয়ে এসে বৃষ্টির জল নিচে গড়িয়ে পড়ছে। এমন সময় দেখলাম বাইরের দিকে তাকিয়ে কিশোরী যেন মনে মনে কিছু একটা গভীরভাবে ভেবে চলছিল। এক সময় বাধ্য হয়ে বললাম, সত্যি করে বলো তো আমায়, তুমি এত গভীরভাবে কি ভেবে চলেছ? না না, দেখো, যদি কিছু হয় তাহলে আমায় বলতে পারো। আচ্ছা, ভুলো ভূতের কথা শুনেছ?
মানে ওই এক ধরনের ভূত আছে যা অন্য মানুষের রূপ ধরে ভুলিয়ে নিয়ে যায়, আর তারপর গভীর কোনো জঙ্গল, ডোবা কিংবা বিশেষ করে ওই আমি যে ঘটনা শুনেছি তা হলো রেলগাড়ির কথা, সেখানে নিয়ে গিয়ে মানুষকে মেরে ফেলে। যতদূর মনে হয় এমন কথা আমি আগে শুনেছি ভুলো ভূতের কাণ্ড, তবে সব গ্রামের দিকেই বেশি হয়। শহরে, বিশেষ করে তো কলকাতার দিকে এসব কাণ্ড হয় বলে শুনিনি। আমাদের মেজবাড়ির শিশির বিশ্বাস, ভদ্রলোকের একটু লেখালেখির বাতিক রয়েছে। বাতিক বলছি এই কারণে, ভদ্রলোক কিন্তু ওই লেখালেখি নিয়ে এখানে ওখানে ঘোরাঘুরি করেন না। মানে অনেকে করে না ওই গল্প কবিতা, এই সমস্যা নিয়ে সাহিত্য আলোচনা, এই সমস্ত করে। তবে ভদ্রলোক নিজের মতো করে লেখেন এবং নিজের মতোই সেই গল্প অনেককে পড়ে শোনান। তবে ভদ্রলোককে এই করতে গিয়ে নাকি অনেক জায়গায় ঘুরতে হয়। বাহ, বেশ আকর্ষণীয় মানুষ তো। তাই ভদ্রলোকের সঙ্গে একবার পরিচয় করাতে পারো তো। আরে সেই কথাই বলি শোনো, ভদ্রলোক এই রবিবারের দিন সন্ধ্যের দিকে মাঝে মাঝে মেসবাড়িতে আসেন। আবার সোমবার সকাল হওয়ার সাথে সাথে এত সকালে যে ভদ্রলোক বেরিয়ে পড়েন আমি নিজেও বুঝতে পারি না। আমাদের মেসবাড়ির ওই অতনুর কাছে এখানে আসেন। উনি আমায় এই কথা বললেন, কলকাতাতেই নাকি কোনো এক রেল স্টেশনের কাছে এমনই এক ভুলো ভূতের কথা উনি শুনতে পেয়েছেন। তবে ভদ্রলোক খুলে বললেন না, জায়গাটা নাকি বদনাম হয়ে যাবে। কিশোরীর কথায় কিন্তু আশ্চর্য হলাম। ভদ্রলোক যদি আমাদের চেনাশোনা কোনো একটা রেল স্টেশনের কথা বলে থাকে, তাহলে তো সমস্যার কথা। স্টেশনে ঠিক নয়, তার আশেপাশেই কোথাও, কিন্তু তবুও। তবে কিশোরী এই নিয়ে কেন বললো তা বুঝতে পারলাম না। মটলেনের কাছে নামতেই আসল কারণটা বুঝতে পারলাম। ভদ্রলোক সঠিক নাম ঠিকানা কোনো কিছুই বলেননি। তিনি এসেছিলেন আগের সপ্তাহে, আর সেই খবর অতনু এই সপ্তাহের আজ সকালেই দিয়েছে। তার আসার কথা আছে, তিনি এলে একা আলাদা কথা, কিন্তু না এলে তো। কিশোরীর মনক্ষুণ্ণতা, তার বলা সেই শিশিরবাবুর আত্ম আশ্চর্য গল্পটা, এই সব কিছু নিয়েই আমরা যখন মটলেনের কাছে গিয়ে পৌঁছলাম, তখন কিন্তু বৃষ্টিটা হঠাৎ করেই কমে এসেছে। গরম পড়তে শুরু করেছে। এই সময় তেলেভাজা তারানাথ খুব একটা কিন্তু পছন্দ করেন না। তবে জিলিপি, রাবড়ি এসব চলতে পারে। কিন্তু একে তো মাসের শেষ, তার উপর পকেট গড়ের মাঠ। বৃষ্টির জন্য ট্রামে করে আসতে হয়েছে, যদিও সে ভাড়া কিশোরী দিয়েছে। এমনকি তারানাথের জন্য খানিকটা মিহিদানা পর্যন্ত কিনে ফেলল। তাই এই অবস্থার মধ্যে আমি আর নতুন করে কিছু কেনার কথা বলতে উৎসাহী হইনি। তারানাথের বাড়িতে যখন এসেছি, দেখতে পেলাম সেই বৃষ্টিস্নাত সকালে তারানাথ তার তক্তাপোষের কাছে বসে হাতে একটা পুরনো কাগজ এবং তার সঙ্গে একটা খাতায় লিখে চলেছে। বললাম, জ্যোতিষশাস্ত্র নিয়ে বসলেন নাকি? জ্যোতিষশাস্ত্রে আর নতুন কিছু নেই, বুঝলে। সেই তো সব কিছুই গণনার উপর। যার ভাগ্য গণনা করব কিংবা যার কর্ম গণনা করব, তাকে ছাড়া আলাদা করে গণনা করে আর কি আজ লাভ আছে বলো তো। তবে জ্যোতিষশাস্ত্রের কিন্তু মাঝে মাঝে বড় অদ্ভুত বলে মনে হয়। এমন কোনো দিকে নিয়ে চলে যায় যার কথা ভাবতেও পারে। তবে গণনা আর সেই সম্ভাবনা, দুয়ের মধ্যে কিন্তু আকাশ পাতাল ফারাক। কিন্তু সকাল সকাল ওটা কি নিয়ে পড়েছেন ঠাকুরমশাই? ওটা কুষ্টি। একজনের কুষ্টি বিচার করতে দিয়ে গিয়েছে। সময়টা খুব একটা ভালো চলছে না, তাই কুষ্টি বিচার করে দোষগুণ দেখার চেষ্টা করছি। তবে এখনো তেমন কিছুই পাইনি। বোধহয় আর্থিকভাবে কোনো বিপদ চলছে। তাছাড়া অন্য কিছু তো আর এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। এদিকে কিশোরী কিন্তু ওই কলকাতার কাছেই কোন রেল স্টেশনে ভুলো ভূতের সন্ধান পেয়েছে। তবে সে খবরটা কিশোরীকে অন্য কেউ দিয়েছে। ভুলো ভূত? হুম, এমন ভুলো ভূতের গল্প একবার শুনেছিলাম, সেই লাভপুরের কাছে কোথায় যেন। সেখানকার কি যেন একটা গল্প, ঠিক মনে পড়ছে না। তবে এমন অদ্ভুত ব্যাপার আমার জীবনে কিন্তু নেহাত 2-3 বার ঘটে গেছে, বুঝলে।
অন্য মানুষের রূপ ধরে ভয় দেখানো কিংবা সুযোগ পেয়ে মেরে ফেলা পর্যন্ত। তবে একবারের কথা বড্ড মনে পড়ে। তেমন ভয়ঙ্কর আর অদ্ভুত ব্যাপার আমার জীবনে খুব কমবারই ঘটেছে। ভুলো ভূতের কথা থেকে যে তারানাথের মুখ থেকে একটা অদ্ভুত গল্প শুরু হয়ে যাবে সে কথা কিন্তু আমি তখনও ভাবতে পারিনি। এবার তারানাথকে বললাম, বেশ তো, তাহলে সেই কথাই বলুন না। অনেকদিন তো হলো আপনার কাছে বেশ ভয়ঙ্কর একটু অন্য রকমের গল্প শুনিনি। আজ সেই গল্পটাই শোনা হোক তাহলে। কি বলো কিশোরী? গল্প যেমনই হোক না কেন আমার তাতে আপত্তি নেই, তবে শুধু তত্ত্ব কথা শুনতে চাই না ঠাকুরমশাই। তার বদলে একটা জমাটি গল্প বলুন তো। এই দেখেছেন, এই বৃষ্টিটা আবার নেমে এলো। কিশোরী মিথ্যে বলেনি। টিপ টিপ করে পড়া বৃষ্টিটা কমে গিয়েছে। ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছিল, কিন্তু আবার সেই বৃষ্টি পড়তে শুরু করেছে। আমি আর কিশোরী তক্তপোষে বসে একপাশের জায়গা দখল করে ফেলেছি। তারানাথ কুষ্টি, কাগজপত্র, কলম সব কিছু তক্তপোষের একপাশে ডাই করে রাখল। এতক্ষণে সামনে রাখা মিহিদানাটা সে একপাশে তুলে রেখেছে পরে খাবে বলে। মিহিদানা সে এভাবে খাওয়া পছন্দ করে না, সে কথা আমরা জানি। যে তালপাতার প্রভায় তারানাথ মিহিদানা ঘরে রেখে এসে সামনে বসল। তারপর একটা পাসিং শোয়ের সিগারেট ধরিয়ে তাতে অগ্নিসংযোগ করে ফরফর করে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলতে শুরু করলো, তখন আমার সাধনা জীবনের প্রথম দিকের কথা বলতে পারো। মাঝে মাঝে মাতুবাগলির সঙ্গে দেখা হয়েছে, বেশ কিছু ক্ষমতাও পেয়েছি ততদিনে। সাধনা করেছি বটে, কিন্তু সিদ্ধিলাভ করে উঠতে পারে। এরই মাঝে একবার সব সাধনা করতে গিয়ে অদ্ভুত বিপদের মধ্যে পড়ে যাই। সেই তোমাদের বলেছিলাম না, আমাদের গ্রামে ফিরে আসার পর একবার এক মৃতদেহ আমার উপরে আক্রমণ করতে চেয়েছিল, আমাদের এই গ্রামের জলে ভরা মাঠে। জীবনে তো আর একবার সব সাধনা করার চেষ্টা করিনি, বেশ কয়েকবার করেছিলাম। তো তারই মধ্যে একবার অমন পরিস্থিতি আমার সামনে আসে, সে কথা অন্য এক সময় বলব। তো সেখান থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে হরিনারায়ণপুর বলে একটা গ্রামের কাছে গিয়ে পৌঁছায়। গ্রামটা বেশ ছোট, হাতে গোনা 20 থেকে 30 ঘর মতো বসতি নিয়ে গ্রাম হরিনারায়ণপুর। গ্রামের 3 দিকেই জঙ্গল। একদিকের পথটা ধরে আমি গিয়েছি, সেদিকে ফাঁকা জমি দুপাশে, আর তার মাঝখান থেকে পায়ে চলার অনেক দূর পর্যন্ত রাস্তা। তো হরিনারায়ণপুরের এই পথের শেষে গ্রাম বললেই ভালো হয়। 3 দিকে জঙ্গল, সে জঙ্গলের ভেতর দিয়ে পথ দিয়ে উত্তর পাড়া, পূর্ব পশ্চিম পাড়া, পূর্ব পাড়া, এই 3টে দিকে 3টি ছোট ছোট গ্রাম রয়েছে। হরিনারায়ণপুর এত ছোট বলে এই 3টে গ্রাম কত ছোট সে কথা তোমরা ধারণা করতে পারছো। তবে 3টি গ্রাম পেরিয়ে গেলে আবার জঙ্গল। সে জঙ্গল পেরিয়ে যে অনেক দূরের দিকে তো কোথায় বসতি আছে সে কথা বলা যায় না। বলতে পারো ওই দিকে জঙ্গল শুরু হয়েছে। জঙ্গলের মধ্যে ছোট ছোট 3টে গ্রাম। এত কিছু বলার অবশ্য একটা কারণ ছিল, কারণ গল্পে এই 3টে গ্রাম জঙ্গলের সব কিছুরই বিশেষ ভূমিকা আছে। তো দক্ষিণের দিক থেকে আমি প্রবেশ করেছি উত্তর বরাবর। সেই রাস্তা পেরিয়ে যখন হরিনারায়ণপুর গ্রামের দিকে ঢুকেছি তখন গরম, তার উপর সেদিন রোদের দাবদাহে গোটা দিন যেন মাটিতে আগুনের মতো দাও দাও করে জ্বলছিল। কোনো রকমে বিকেল বিকেল হরিনারায়ণপুরের কাছেই একটা ছোট জলাশয়ের মতো দেখে তার পাশে আশ্রয় নিলাম। ছোট বড় গাছ, খানিকটা সবুজ প্রকৃতির মাঝে আশ্রয় নিয়ে গোটা শরীর যেন জুড়িয়ে এলো। চোখে তখন যেন আগুন জ্বলছে, গোটা শরীর দাউ দাউ করে পুড়ছে। গায়ে হাত দিয়ে বুঝতে পারলাম গরম হালকা আগুন যেন গা থেকে বেরিয়ে আসতে চাইছে বাইরে। গরমের সময় দুপুরের দিকে মাঝে মাঝে এমন অবস্থার মধ্যে পড়লে ভীষণ বিপদ হয়। জ্বর জ্বালা তো হতেই পারে, তাছাড়া আরও অনেক সমস্যা হয়। তো আমি তো মনে করলাম এই বোধহয় শেষ। গোটা দিন রোদের মধ্যে দিয়ে হেঁটে আসতে হয়েছে, বিশ্রাম নেবার মতো জায়গাও পাইনি। যেটুকু গাছের তলা পেয়েছি তাতে রোদ মানে না, এত গরম। তার উপর এমন রোদের মধ্যে গাছের ছায়া কাছে বসে থাকতে থাকতে কখন যেন চোখ দুটো বন্ধ হয়ে গিয়েছিল। আমি ঘুমিয়ে পড়েছিলাম।
চোখ যখন খুলল তখন থেকে সন্ধ্যা নেমে এসেছে। সামনে জলাশয়ের দিক থেকে ঠান্ডা হাওয়া গায়ে এসে ধাক্কা দিচ্ছে। ওখান থেকে উঠে পড়তে যাব, ওই এমন সময় মনে হলো আমার সামনে কেউ দাঁড়িয়েছিল। আমায় উঠতে দেখে প্রায় চিৎকার করে উঠেই পিছনের দিকে ছিটকে গেল। তাকিয়ে দেখি বছর 25-30-এর মতো হবে, তার বেশি না। এমনই একজন যুবক, খালি গা, পরনে ধুতির মতো খাটো করে পরা একটা কাপড়, হাতে লম্বা লাঠি, অন্য হাতে এক গাছের দড়ি। আমায় হঠাৎ করে উঠতে দেখে সে অবাক হয়েছিল। এবার আমি উঠে বসে যখন বললাম, এই, কে তুমি? ওইখানে কি করছো? সে তখন আমতা আমতা করে আমার কথার উত্তর দিয়ে বলল, আমার নাম পরিমল ঠাকুরমশাই। আমি হরিনারায়ণপুর গ্রামেই থাকি। আর আপনার কি কিছু হয়েছে? আপনার তো চোখ লাল হয়ে গেছে। রোদের মধ্যে ভীষণ ঘুরেছিলেন নাকি? আমার সাথে আসুন। পরিমল আমায় জল খেতে দিল না। মাথার ভেতর যেন আগুন জ্বলতে লাগলো। ভীষণ রাগ হচ্ছে। এরকম জোর করে সে সেখান থেকে আমায় তার বাড়ি পর্যন্ত নিয়ে গেল জল না খাইয়ে। একবার ভেবে দেখো তো ব্যাপারটা। সে কি, এত কিছুর মধ্যে, এত কিছুর পরেও সে আপনাকে জল খেতে দিল না ঠাকুরমশাই? কিন্তু কেন? বাড়ি যাওয়ার পথে পরিমল আমায় জোর করে টেনে নিয়ে গেল, কিন্তু বারবার মনে হচ্ছিল কিছু একটা করতে চায় সে। তার জন্যই সে আমায় নিয়ে যাচ্ছে। তার বাড়িতে যখন গেলাম তখন সে আমাকে দাওয়ার কাছে বসিয়ে বলল, আপনি এখানে বসুন ঠাকুরমশাই, আমি এক্ষুনি আসছি। আপনার জলের ব্যবস্থা আমি একটু পরেই করে দিচ্ছি। পরিমল রান্নাঘরের দিকে চলে গেল। বুঝতে পারলাম রান্নাঘরে রান্নার বান্না চলছে। উনুনে যেটুকু সামান্য শব্দ হয়, তাছাড়া হাতাখুন্তি করে কলসি কড়াইয়ের শব্দ, তার স্ত্রী মাঝে মাঝে ভেসে আসা টুকরো টুকরোর কথা, সব কিছু শুনতে পাচ্ছিল। একটু পরেই যখন পরিমল ফিরে এলো তখন তার হাতে একটা পেঁয়াজ এবং তার সঙ্গে খানিকটা ফেনা ভাত। বোঝা যায় এইমাত্র হাঁড়ি থেকে তুলে এনেছে ফেনা ভাত। সে ফেনা ভাতের সঙ্গে কোনো রকম নুন আর একটা লঙ্কা আমায় এনে দিল। আমি কিছু বলতে যাব তার আগে সে বলল, ঠাকুরমশাই, আপনি ভাতটা খেয়ে নিন আর তার সঙ্গে পেঁয়াজটা খেয়ে নিন, তারপরে জল খান। আপনাকে সব বলছি। বুঝতে পারছি আপনি আমার উপর রাগ করেছেন, কিন্তু সব বলছি আপনাকে। দাঁড়ান দাঁড়ান, তার মানে আপনি বলতে চাইছেন যে পরিমল আপনাকে ভাত পেঁয়াজ এসব খেতে দিল? আর সারাদিন রোদের মধ্যে আপনি ঘুরেছেন, আর তার মধ্যে মাঝে হঠাৎ করে জল খেলে সমস্যা হয় বলে শুনেছি, তার জন্য কি? তখন তো সে কথা আমার বোঝার মতো অবস্থা ছিল না, তাই না? ভাত আর তার সঙ্গে পেঁয়াজ দিয়ে কোনো রকমে খেলাম। জলটা ভালো করে খেয়ে নিয়ে যখন হেলান দিয়ে দাওয়ার কাছে বসেছি, সত্যি কথা বলছি, শরীর যেন ছেড়ে দিয়েছে। আমি হেলান দিয়ে বসে পড়লাম। চোখ দুটোয় ক্লান্তি নেমে এলো। পরিমল বলল, ঠাকুরমশাই, কিছু মনে করবেন না। সারাদিন রোদের মধ্যে ঘুরে ঘুরে আপনি ক্লান্ত হয়ে গেছেন। তার মধ্যে আপনি যদি সেই সময় আবার জল খেতেন তাহলে হয়তো আপনার শরীর খারাপ হতে পারত। তার জন্যই আমি আপনাকে প্রথম পেঁয়াজ আর তারপরে ভাত খেতে বললাম। পেঁয়াজ খেলে শরীর ঠান্ডা হয়। আমার বাবা ছিল একজন কবিরাজ। বাবা আমায় এই সমস্ত অনেক কিছুই শিখিয়েছে, যদিও তার মতো আমি হতে পারিনি। তবে এই পথেই তো আমায় রোজগার করে খেতে হয়, তাই কিছু কিছু জিনিস আমি জানি। বুঝতে পারলাম পরিমল কবিরাজ। তারপর সে আমাকে কি যেন একটা খেতে দিল। সেটা খাওয়ার পর আমার বড্ড ঘুম পেল। পাশের ঘরে ততক্ষণে পরিমলের স্ত্রী আমার জন্য শোবার ব্যবস্থা করে দিয়েছে। সেখানে ঘুমিয়ে পড়লাম। ঘুম যখন ভাঙলো তখন অনেক রাত। ফেনাবাদ বেশ খানিকটা ছিল, তারপর পেঁয়াজ আর তারপরে এমন ক্লান্তির সঙ্গে ঘুম, শরীর বেশ দুর্বল মনে হচ্ছিল। হাঁটতে পারবো বলে মনে হচ্ছে না। গোটা শরীরে যেন শক্তিই নেই। খাবার ঢাকা দেওয়া রয়েছে, তার সঙ্গে জল। কোনো রকমে উঠে এসে খাবার জল খেয়ে আবার যখন ঘুমিয়ে পড়লাম, ঘুম ভাঙল পরের দিন সকালে। পরিমল বেরিয়ে পড়েছে। পরিমলের স্ত্রীর নাম লতা, সেই ছিল। আমায় উঠতে দেখে সে এক বাটি দুধ নিয়ে এলো। বললাম, মা, তোমরা আমার এত যত্ন করছো, তবে আমার কিন্তু আর ভালো লাগছে না। ঠাকুর মশাই, আপনি আমাদের গ্রামে থাকুন এমনটাই ওনার ইচ্ছে।
অন্তত কয়েকটা দিন। আসলে আমাদের গ্রামের শেষের জঙ্গলে যে পথ আছে, সেই পথে বেশ কিছুদিন ধরে খারাপ কিছু একটা উৎপাত হয়েছে। সেই ব্যাপারে উনি আপনাকে বলবেন। আপনার শরীর সুস্থ না হওয়া পর্যন্ত আপনাকে কিন্তু এখানে থাকতে হবে। শরীর আমার ঠিকই ছিল, শুধু ক্লান্ত মনে হচ্ছিল। তবে লতার মুখে এসব কথা শুনে যেন চনমন করে উঠলাম। বললাম, কি হয়েছে বলো তো লতা? মানে আমায় কি সে কথাগুলো খুলে বলা যাবে? বেশি কিছু আমি জানি না, শুধু জানি জঙ্গলের মধ্যে ওই দিকটাতে গেলে মাঝে মাঝে অনেক কিছু আক্রমণ করে। জঙ্গলের মধ্যে যে এসব কোথা থেকে এলো সেটা তো বুঝতে পারছি না। হতে পারে জঙ্গলের মধ্যে কিছু একটা হয়েছে। তাছাড়া এমন জায়গায় অশুভ শক্তি মাঝে মাঝে বাসা বেঁধে থাকতেও পারে। তুমি যে বেশি কিছু জানো না তা আমি বুঝতে পেরেছি। আমি তার সঙ্গে কথা বলবো। আচ্ছা, তোমাদের গ্রামে কারোর কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি তো হয়েছে আমার শ্বশুর মশাইয়ের। এমনি এমনি কি আর উনি আপনাকে আটকানোর চেষ্টা করছেন? যদি এই বিপদ থেকে গোটা গ্রামকে উদ্ধার করা যায় তাহলে। পরিমলের বাবার মৃত্যুর কথা শুনে আমি কিছুটা থমকে গেলাম। মানুষটা এমনভাবে আমার সেবা করেছে কদিন ধরেই বোঝা যায়নি কোনো কিছু। বললাম, কবে হলো এই অঘটন? লতা আমায় দুধ দিয়ে বাড়িটা পাশে রেখে দিয়েছিল। দাওয়ার দিকে ফিরে রান্না করে যেতে যেতে সে বলল, সে প্রায় মাসখানেক আগের কথা। সে রাতের কথা আমি কোনো দিনও ভুলবো না ঠাকুর মশাই। উনি আসুক, তারপর আপনাকে বলবো, তাহলে বুঝতে পারবেন কেন আপনাকে ধরে রাখতে চাইছে। পরিমল ফিরতেই তাকে সব কথা খুলে বললাম। সন্ধ্যার দিকে তখন অন্ধকার নেমেছে হরিনারায়ণপুরে। পরিমলদের সঙ্গে বাড়ির বারান্দার কাছেই বসে গল্প করছি। পরিমলের এক ছেলে এক মেয়ে, তারা দুজনেই এখান থেকে দূরে শ্বশুরবাড়ির গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে তার বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গে। পরিমল বলল, সেদিন রাতের কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না ঠাকুরমশাই। তাছাড়া সেদিন যে ঘটনা আমার সঙ্গে ঘটেছিল সে কথা আপনাকে বলবো বলেই এখানে ডেকে নিয়ে এসেছি। আগে আসল কথা বলি। আমার মা মারা যায় আজ থেকে অনেক বছর আগে। বাবাই ছিল আমার কাছে সব কিছু। আমার বয়স তখন 12 বছর। তখন থেকে বাবা আমায় সব কিছু শিখিয়েছে। বাবা ছিল হরিনারায়ণপুর গ্রামের একজন কবিরাজ, একমাত্র কবিরাজ তিনি। এখন সেই কবিরাজ হয়েছি আমি। কবিরাজি করার ইচ্ছে আমার কোনোদিনই ছিল না, কিন্তু বাবার হাতে সব কিছুই আমাকে শিখে নিতে হয়েছিল। তাই হঠাৎ করে এইভাবে বাবার মৃত্যুতে আমি এই গ্রামের একমাত্র কবিরাজ হয়েছি। সেই রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বাবা কোথায় যেন একটা কাজ সেরে বাড়িতে ফিরে এসেছিলেন। আমার বউ লতা তখন শ্বশুর বাড়ি গিয়েছে আর আমি নিজের হাতে রান্নাবান্না করছি। এমন সময় হঠাৎ করে ঝড় বৃষ্টির মধ্যে বাইরের দরজায় ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পেলাম। আর সেটা শুনতে পেয়ে তাড়াতাড়ি করে ঘর থেকে বাইরে বেরিয়ে দেখি বাবা দাঁড়িয়ে আছে। গোটা শরীর যেন থরথর করে কাঁপছে। বৃষ্টিতে নাকি ভয়ে সে কথা বুঝতে পারিনি। বাবা আমায় বললেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি দরজা বন্ধ কর, তাড়াতাড়ি দরজা বন্ধ করে দে পরিমল। যে বিপদের হাত থেকে বেঁচে ফিরেছি সে আমার পিছু পিছু নিশ্চয়ই এখানে আসবে। কি হয়েছে বলো তো বাবা? তুমি হঠাৎ করে এমন ভয় পাচ্ছ কেন? বাবার চোখ মুখ কেমন যেন একটা ভয়ে হয়ে গেছে। প্রচণ্ড বৃষ্টিতে ভেজার পরেও সে যেন ভয়ে ঠকঠক করে কাঁপছে। কোনো রকমে গা মুছে জামা কাপড় ছেড়ে সে যখন এই ঘরে এসে বসলো তখনও সেখানে ঠকঠক করে কাঁপছে। পরনে ধুতি আর পাতলা ফতুয়া বাবার সঙ্গে সবসময় কাপড়ের ব্যাগে থাকতো। বাবা যখন বাইরে যেত তার মধ্যেই ওষুধপত্র নানান জিনিসপত্র থাকতো, কিন্তু সেগুলো তার সঙ্গে দেখতে পেলাম না। ঘরের মধ্যে বসে আলোগুলো জ্বালিয়ে দিয়ে বাবা দরজা জানলা বন্ধ করতে বললেন। আমি ভাত খাওয়ার কথা বললে সে সব কথা শুনতে চাইল না। বলল, আরে ও সব পরে হবে, তুই আমার কথা শোন। ও কিন্তু আমার পিছু পিছু এসেছে, এই বাড়ি পর্যন্ত নিশ্চয়ই এসেছে। আজ রাতে ও আমায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কোনোভাবেই আজ রাতে ঘুমিয়ে পড়বি না। এসব তুমি কি বলছো? তোমার কোনো চিন্তা নেই, আমি ঘুমাবো না। কিন্তু কি হয়েছে তোমার বলবে তো? উত্তরপাড়ার কাছে একজন রোগী দেখার জন্য গিয়েছিলাম। তাকে দেখে ফিরে আসার সময় ওই মাঝের জঙ্গলের কাছ থেকে হেঁটে আসছি। এমন সময় যেন মনে হলো একজন আমায় ডাকছে, অনেক দূর থেকে আমার নাম ধরে ডাকছে। এদিক ওদিক তাকিয়ে
প্রথমে কাউকে দেখতে পেলাম না, তারপরে দেখতে পেলাম এই জঙ্গল মতো জায়গাটার এক পাশে একটা হারিকেন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে একজন স্ত্রীলোক। তার মাথাটা কাপড়ে ঢাকা। আমি তার দিকে তাকাতে সে বলে উঠল, কবিরাজ মশাই, কবিরাজ মশাই আমার সঙ্গে তাড়াতাড়ি আসুন, আমার মেয়েটাকে বাঁচান কবিরাজ মশাই। তখন আকাশটা কালো করে এসেছে। আকাশে চাঁদের আলো বলে তেমন আর কিছুই নেই। মাঝে মাঝে ঠান্ডা বাতাস ভেসে আসছে। এই তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার ইচ্ছে হচ্ছিল আমার, কিন্তু একটি স্ত্রীলোক বিপদে পড়ে আমায় হয়তো ডাকছে ভেবে আমি আর তাকে না করতে পারলাম না। তার সাথে বেরিয়ে পড়লাম। বেশ খানিকটা পথ তার সঙ্গে এগোতে এগোতে প্রথমে মনে হলো আমরা পশ্চিম পাড়ার দিকে যাচ্ছি, কিন্তু তারপরেই বুঝতে পারলাম আমি তো পশ্চিম পাড়া নয়, এই জঙ্গলের ভেতরের দিকে যাচ্ছি। মেয়েটিকে ডেকে বললাম, তোমার মেয়ে কোথায় আছে মা? অনেকক্ষণ ধরে তো হেঁটে আসছি, কোথাও তো এখানে বসতি আছে বলে মনে হচ্ছে না। পশ্চিম পাড়াও তো এখান থেকে অন্যদিকে। পশ্চিম পাড়ায় নয়, আমরা পশ্চিম পাড়াতেই থাকতাম। আমার মেয়েটার বড় অসুখ করেছে, তাই ওখানকার সবাই মিলে আমাদেরকে পার করে দিয়েছে। আপনি আরেকটু আসুন, আর একটু এলেই চলে আসবো। তখনও পর্যন্ত আমার সবকিছুই যেন ভালোভাবেই মনে ছিল। এই তারপরে যে কি হয়েছে এই কোনো কিছুই আমার ঠিকভাবে মনে নেই। শুধু মনে আছে একটি মাটির ভেতর ফাঁকা বড় গর্তের মধ্যে আর একটু হলে আমি পড়ে যাচ্ছিলাম। এই তখন মনে হলো এই কানের কাছে যেন ওই মেয়েটার গলাটা শুনতে পেলাম। হঠাৎ করে এই সম্বিত ফিরল। এই সেই কালো গর্তের ভেতর থেকে দুটো সাদা চোখ আমার দিকে তাকিয়ে দেখছে আর বলছে, কবিরাজ মশাই, এই তো আমার মেয়ে, আসুন আসুন এখানে। তবে তবে তখন যা বোঝার আমি বুঝতে পেরে গেছি। এই জায়গাতে মাঝে মাঝে খারাপ কিছুর একটা উপদ্রবের কথা শুনেছিলাম। কত লোক জঙ্গলের ভিতরে হারিয়ে গেছে, কত লোক এখানে ওখানে পাওয়া গেছে। এতক্ষণে যেন একটা ঘোরের মধ্যে ছিলাম বলে মনে হলো, যেন কোনো কিছুই বুঝতে পারিনি, কিন্তু এই বুঝতে পারলাম। তখন তো আর সেই অন্ধকার গর্তের মধ্যে নেমে যাওয়ার কোনো মানে হয় না। আমি তাড়াতাড়ি সেখান থেকে দুটো পা পেছনের দিকে সরে আসার সঙ্গে সঙ্গে গর্তের ভিতর থেকে একটা একটা অদ্ভুত ভয়ঙ্কর গলায় কে যেন বলে উঠল, বুঝতে পেরেছিস? কিন্তু কিন্তু এখন যে আর কিচ্ছু করতে পারবি না। এখান থেকে তুই আর পালিয়ে যেতে পারবি না কোথাও। বাবা কথাগুলো বলছে আর ভয় ঠকঠক করে কাঁপছে। এত ভয় পেতে বাবাকে আমি আর আগে কখনো দেখিনি। হঠাৎ করে জানলার উপর কিসের যেন একটা ধাক্কা শুনতে পেয়ে বাবা যেন চমকে উঠে সেদিকে তাকালো। চিৎকার করে দুহাত পেছন দিকে বিছানায় ছিটকে গিয়ে বলল, পরিমল, পরিমল, এই জানলার কাছে কেউ এসেছে। এই জানলা খুলবি না, খুলবি না জানলা, ভালো করে বন্ধ করে দে। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ বাবা। জঙ্গল থেকে গ্রামে বাড়ি পর্যন্ত কোনো কিছু আসবে না, এত দূর আসার মতো ক্ষমতা নেই। তুই বুঝতে পারছিস না, এমনি এমনি হয়তো আসবে না, কিন্তু কিন্তু আমার গায়ের গন্ধ ওর নাকে লেগে আছে, ঠিক চলে আসবে। একবার ওরা শিকার ধরলে তাকে না মারা পর্যন্ত এত সহজে ছাড়ে না বলেই শুনেছি। তারপর তারপর কি হলো? যে মানুষটা কখনো ভয় পায় না, দিনে রাতে একা একাই মাঝে মাঝে রোগী দেখার জন্য এখানে ওখানে বেরিয়ে পড়ে, সে হঠাৎ করে ভয় পেলে তাহলে কি বলবো বলুন তো? ঘরের দরজা জানলা সব কিছু ভালো করে বন্ধ করে রাতের খাবার এই ঘরে নিয়ে এলাম আমি। কোনো রকমে খানিকটা করে দুজনে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। বাবা আর আমি এক ঘরে ঘুমোই না, অন্য ঘরে ঘুমোই। সেদিন বাবার অবস্থা দেখে আমি এক ঘরেই বাবাকে নিয়ে শুয়ে পড়লাম। তারপর অনেক রাত হয়ে গেছে, তখন হঠাৎ মনে হলো বাবা যেন কার সঙ্গে কথা বলছে। ঘরের ভেতরটা অন্ধকার, আমি হ্যারিকেন জ্বালিয়ে ঘুমিয়েছিলাম। স্পষ্ট মনে হচ্ছে হঠাৎ করে বিছানা উঠে বসতেই দেখি বাবা দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে। ঘরের দরজা খোলা,
আমি অবাক হয়ে গেলাম। বাবা দাওয়ার কাছে চলে গেলে তারপর চমকে উঠেছিলাম ঠাকুরমশাই। প্রায় চিৎকার করে উঠে কিছু একটা বলতে যাব, এমন সময় বাবা বলল, একবার আমার সঙ্গে বাইরে আসবি? আমি উঠে পড়লাম। বাবার গলাটা বারান্দার দিক থেকে ভেসে আসছে, অর্থাৎ অন্ধকারের মধ্যে ঘুমটা ভেঙে উঠে বাবাকে দরজার কাছে দেখল। বাবা দরজাটা বন্ধ করে দিয়ে আবার বেরিয়ে গেছে। এখানে একটা ব্যাপার আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি ঠাকুরমশাই। আমি হাতড়ে হাতড়ে অন্ধকারের মধ্যেই দরজার কাছে যেতেই বুঝতে পারলাম দরজাটা বন্ধ। ঘরের ভেতর থেকে দরজাটা খুলে বারান্দায় বেরিয়ে আস্তে আস্তে দেখতে পেলাম বারান্দার কাছে বাবা চুপ করে দাঁড়িয়ে আছে। ঘর থেকে বেরোলেই বারান্দা, আর বারান্দা থেকে বেরোলেই উঠোন। আপনি দেখতে পাচ্ছেন আমাদের পাশাপাশি এই দুটোই ঘর। রান্নাঘর ওই পাশের দিকে। দরজা খুলে বাবাকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে একটু চমকে উঠেই বললাম, কি হলো বাবা, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, ঘুমাবে না? আমার ঘুম পাচ্ছে না। একবার এইখানে আয় তো, এইখানে এসে দেখে যা তো এটা কি। দেখি কখন যেন বাবার কাছে একটা হ্যারিকেন চলে এসেছে। সে হ্যারিকেনের আলোয় বাবা মাটির কাছে বসে বাইরের দিকে আঙুল দিয়ে কিছু একটা দেখাচ্ছে আমায়। পরিমল কথাগুলো বলতে বলতে হঠাৎ করেই যেন থমকে গেল। বাইরে অন্ধকার নামতে শুরু করেছে। সেই অন্ধকারের দিকে একটা নির্দিষ্ট জায়গায় আঙুল দেখিয়ে সে বলল, বাবার কাছে এগিয়ে গিয়ে ঠিক ওই দিকটায় তাকালাম, আর ঠিক তখনই একটা অদ্ভুত কথা আমার মাথায় যেন বিদ্যুৎ চমকের মতো খেলে গেল। বাবা বলেছিল ওই খারাপ কিছু একটা যে কোনোভাবেই পথ চিনে আমাদের বাড়িতে চলে আসবে। আর আমি তো দরজা খুলেছিলাম নিজের হাতে। বাবা যদি ঘর থেকে বাইরে বেরিয়ে যায় তাহলে ভেতর থেকে দরজা বন্ধ করলো কে? কথাটা মনে হবার সঙ্গে সঙ্গেই আমার সামনে চলতে থাকা হ্যারিকেনটা যেন দপ করে নিভে গেল। মনে হলো আমার পাশে যে দাঁড়িয়ে রয়েছে ওটা কে? সে সোজা আমার দিকে তাকিয়ে রয়েছে। তার সাদা ফ্যাকাশে মণিহীন দুটো চোখ এবং তার সঙ্গে দাঁতের সাদা ঝিকঝিকে হাসি যেন এই অন্ধকারের মধ্যেও জ্বলে উঠছে। আমি যার ডাক শুনে বাইরে বেরিয়ে এসেছি সেটা আমার বাবা নয়, অন্য কেউ। মুহূর্তের মধ্যেই বুঝতে পারলাম কত বড় ভুল করে ফেলেছি আমি। কিন্তু বিশ্বাস করবেন না ঠাকুরমশাই, সেখান থেকে যে আমি সরতে পারছি না। আমার গোটা শরীর যেন পাথরের মতো হয়ে গেছে, যেন আঠা দিয়ে কেউ আমার গোটা শরীরটাকে বারান্দার মাটির মধ্যে লাগিয়ে দিয়ে গেছে। তারপর কি হলো? আর তোমার বাবা? পরিমল একবার নাক টানল। ততক্ষণে রান্নাঘরের কাছ থেকে আমাদের কথা শুনতে পেয়ে লতাও এগিয়ে এসেছিল। এবার লতাই বলল, ঘরে যখন উনি ফিরে এসেছিলেন দেখতে পেয়েছিলেন ঘরে বাবা নেই, কিন্তু বাবার কোনো চিৎকার চেঁচামেচি কোনো কথাই শোনা যায়নি। এমনকি ওই বাবার রূপ নিয়ে যে তাকে বাইরে ডেকে নিয়ে গিয়েছিল সেও কোথাও নেই। পরের দিন সকালে বাবার খোঁজ পাওয়া গিয়েছিল। আশেপাশের লোকেদের সব কথা বলেছিলাম। আলু লাঠি হাতে সবাই খোঁজাখুঁজি করে, কিন্তু জঙ্গলে রাতের বেলায় ঢুকতে কেউ সাহস পায়নি। পরদিন সকালে খুঁজতে খুঁজতে ওই জঙ্গলের কাছে পথের বাঁকের কাছে বাবার মৃতদেহটা খুঁজে পাওয়া যায়। দুটো চোখ উল্টে খুবলে খাওয়ার ইতর যেন গলা চেপে কেউ তাকে মেরেছে। মুখের এক পাশ থেকে রক্ত বেরিয়ে এসেছে জিভটা। গাছের গায়ে হেলান দিয়ে যেন বাবা বসে বসে বিশ্রাম করছে। সে দৃশ্য আমি সহ্য করতে পারিনি। তারপরেই খবর দিয়ে লতাকে এখানে আসতে বলেছিলাম। লতা আসার পরে বাবার শেষকৃত্য সম্পূর্ণ করি। তার মানে তোমরা বলছো কবিরাজ মশাই মারা গেছেন 1 মাস আগে, আর তার আগে কিংবা পরে এখানে কোনো কিছু হয়নি? বাবা মারা যাওয়ার পরে আমাদের এই হরিনারায়ণপুর গ্রামের একটা ছেলে অমল ওই পথেই মারা যায়। অমল মরেছিল ডোবার মধ্যে পড়ে। প্রায় দিন 7 পরে তার মৃতদেহ খুঁজে পাওয়া যায় জঙ্গলের ভেতরে। ওই ওষুধের জন্য শিকড় বাকড় খুঁজতে গিয়ে আমি তার মৃতদেহটা প্রথম দেখতে পেয়েছিলাম। বুঝতে পারছিলাম বাবার মৃত্যুর পর একজনের মৃতদেহ আবিষ্কার করে এই গোটা ব্যাপারে পরিমল ভীষণভাবে ভেঙে পড়েছে। বললাম, খারাপ কিছু যে একটা আছে তা তোমরা বুঝতে পারলে কবে? এমনিতে জঙ্গলের ওই দিকটা ভালো নয়। আপনাকে ভালো করে বলি, পশ্চিমপাড়া, পূর্বপাড়া এবং উত্তরপাড়া এই 3টে পথে যাওয়ার জন্য আলাদা আলাদা 3টে রাস্তা আছে। 3টে রাস্তা জঙ্গলের মধ্যে একটু এগিয়ে গিয়ে ওই গ্রামের দিকে পৌঁছেছে। কিন্তু এই 3টে রাস্তা যেখান থেকে শুরু হয়েছে সেই রাস্তাটাও জঙ্গলের মাঝামাঝি আমাদের এই গ্রামের উত্তরের দিকে শেষের সেই যে পথ, ওই পথটা জঙ্গলের মধ্য দিয়ে গিয়ে ওই পথের কাছে পড়েছে।
আমাদের গ্রামের পথ পর্যন্ত কোনো সমস্যা নেই, কিন্তু রাতের দিকে অন্ধকারে ওই পথের দিকে গেলে, বিশেষ করে একাকী কেউ গেলে, তাহলেই সমস্যা হয়। আর আশ্চর্যের ব্যাপার, একজনের চেয়ে বেশি দুজন থাকলে কিন্তু কোনো কিছুই হয় না। আবার অবশ্য যদি একসঙ্গে দুজন কাছাকাছি থাকে, দূরে দূরে থাকলেও সমস্যা হতে পারে। তখন অনেক সময় কোনো কিছু দেখাও যায় না। তাছাড়া রাতের বেলা জঙ্গলের পথে একা একা চট করে তো ফিরতে চায় না। মাঝে মধ্যে যদি কেউ ফেরে তাহলে। বুঝতে পেরেছি, একা পেলে তাকে আক্রমণ করে। তুমি তোমার বাবার মতো কাউকে দেখতে পেয়েছিলে, তার মানে যে আছে সে যে কোনো রূপ বদলাতে পারে। এইদিকে তো একটাই রাস্তা, তোমরা রাতের দিকে একা একা জঙ্গলের পথে যেও না, গেলে অন্তত দুজন যেও, তাহলে আর কোনো সমস্যা হবে না। তাই তো করছি ঠাকুরমশাই, কিন্তু জঙ্গলে একবার যাওয়ার ইচ্ছে আমার প্রবলভাবে ছিল, কিন্তু একা একা সেটা করতে পারিনি। গ্রামের লোকেরা এত কিছুর পর জঙ্গলের দিকে যাওয়ার সাহস করেনি। তাদের কেউ যদি যাওয়া আসা করে তাহলে দল বেঁধে যায়। কোন গ্রাম থেকে ফিরছিল, তাতে কি হয়েছিল জানি না। কেন সে একা একা জঙ্গলে ঢুকেছিল তাও জানি না। আমাদের সঙ্গে আমার তেমন পরিচয় ছিল না, বুঝলেন। কতবার তোমাকে বলেছি ওসব কথা মাথা থেকে তাড়িয়ে দাও। তুমি বুঝতে পারছো না যে বাবাকে মেরেছে তার কাছে তুমি কিচ্ছু নাও। তোমাকে সে ভুলিয়ে ভালিয়ে বাইরে নিয়ে গিয়েছিল। আমার জন্য বাবা মারা গেছে। সেদিন বাবা আমায় কথায় নিশ্চিন্তভাবে ঘুমোতে গিয়েছিল। যদি আমি জেগে থাকতাম তাহলে তাহলে তো আর এমন কিছু হতো না। আমি আমি যে কেন বাবার কথা গুরুত্ব না দিয়ে সেদিন রাতের বেলা ঘুমিয়ে গেলাম, আর হঠাৎ করে এমন ডাক শুনে বাইরেই বা কেন গেলাম। আমিও তো বোকার মতো ছিলাম, নিজের হাতে দরজা খুলেছি। পরিমল, তুমি বুঝতে পারছো না, ওই অশুভ শক্তি যখন কাজ করে তখন আমাদের তো কোনো কিছুই করার থাকে না। তখন মনের মধ্যে যে ঘোর থাকে, সেই ঘোরের জন্য আমরা এমন অনেক কিছুই করে ফেলি যা যা সাধারণভাবে করা সম্ভব নয়। পরিমল আর কিছু বলল না। সে ভীষণ উত্তেজিত হয়ে পড়েছে। নাকের পাশটা ফুলে গেছে, চোখ দুটো সামান্য লালচে হয়ে গেছে, বোধহয় চোখের কোণে জলও চিকচিক করছে। হবে না, অনিচ্ছাকৃতভাবে ভুল হলেও তারই ভুলের জন্যই তো তার বাবা মারা গিয়েছিল। এই দোষ নিয়ে সে গোটা জীবন টেনে চলতে পারবে না, বুঝতে পারছি। তাছাড়া জঙ্গলের মধ্যে ঢুকে এমন কে আছে যা দেখার ইচ্ছা আমারও রয়েছে। সে কথা বলতে পারলাম না, কারণ লতা বারণ করবে। তাই তখন এর মতো বললাম, এই গ্রামে তো আমার বেশি দিন থাকার ইচ্ছে নেই, আমি এখান থেকে বেরিয়ে পড়ব। পশ্চিম পাড়ার দিকে যাওয়ার ইচ্ছা আছে আমার। আচ্ছা, কাছাকাছি কোথাও কোনো শ্মশান আছে আমায় দেখাতে পারেন? পরিমলকে বলে তাকে নিয়ে সেখান থেকে বাইরের দিকে বেরিয়ে এলাম, অর্থাৎ উঠোন পেরিয়ে গ্রামের পথে। লতা আমার কথায় নিশ্চিন্তে রান্নাবান্না করতে গেল। কথায় কথায় পরিমলকে ওখানে যাওয়ার কথা বলতেই সে কিন্তু বেশ খুশি হয়ে গেল। শুধু বলে দিলাম যেন আমার সঙ্গে সে না যায়। আজকে রাতটা থাক, কাল বিকেলের দিকে এখান থেকে বেরিয়ে আমি গ্রামের বাইরে কোথাও অপেক্ষা করব। সন্ধ্যার পর যে কোনো একটা জায়গায় সে আমার সঙ্গে দেখা করতে পারবে। তারপর পরিমল আমি একসঙ্গে যাব ওই জঙ্গলে। এমনটাই স্থির হয়ে রইল, কিন্তু তখনও বুঝতে পারিনি যে কোন বিপদ আমাদের জন্য জঙ্গলের মধ্যে অপেক্ষা করে রয়েছে। একটানা এতক্ষণ কথা বলে তারানাথ চুপ করতে আমি একবার বাইরের দিকে তাকিয়ে দেখলাম। বৃষ্টি নেমেছে অনেকক্ষণ আগেই। বৃষ্টির ঝাপটা মাঝে মাঝে হাওয়ার সঙ্গে ভেতরে এসে ঢুকছে। টানা কথা বলে চলেছিল বলে তারানাথ ব্যাপারটা খেয়াল করেনি। এবার খেয়াল হলো। আমরা তক্তপোষের কাছে বসেছিলাম আর একটু জড়সড় হয়ে ভেতরের দিকে টেনে বসলাম। ভুলো বলে আসলে যা হয় তা বড় অদ্ভুত ভয়ঙ্কর। আসলে এমন অনেক অশুভ শক্তি হয়। ভুলো ভূতের মধ্যে অনেক রকম ভাগ থাকে। তুমি যে ভুলো ভূতের কথা বলছো তা অন্যরকম, তবে আমি যার কথা বলছি তা অন্যরকম। তুমি রেল লাইনের কাছে যে ভুলো ভূতকে দেখতে পেয়েছো সে ভুলিয়ে নিয়ে যায়। আমি যার কথা বলছি সেও ভুলিয়ে নিয়ে কি হত্যা করে বটে, কিন্তু একটু আলাদাভাবে। এ তোমরা এত সহজে বুঝতে পারবে না। যাই হোক, তারপরে শোনো। তো সন্ধে নামতে নামতেই আমি তো আগেই গ্রামের শেষের দিকে চলে এসেছি। দূরে জঙ্গলের ভেতরে প্রবেশের পথ দেখা যাচ্ছে। এক গাছতলায় বসে আশ্রয় নিয়েছি। এমন সময় হঠাৎ করে দেখি
এক সাধু সামনের পথ ধরে হেঁটে হেঁটে আসছে। আমি অবাক হলাম, এই গ্রামের সাধু তো দেখিনি। তাছাড়া সাধু সঙ্গ পেলে তো আর আমি পরিমলের বাড়িতে যেতামই না, তাই না? সাধুকে দেখে বললাম, সাধু বাবা, আপনি এখানে কোথায় চলেছেন? সাধু বাবা যেন এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। সন্ধ্যের আধো অন্ধকারে তাকে ভালো করে দেখতে পেলাম না। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তোর কাছে এসেছি। আজ রাতে তোর জীবনে এক বড় বিপদ রয়েছে। এই বিপদ থেকে তোকে উদ্ধার করার জন্যই আমি এসেছি। আজকে রাতে? এইসব আপনি কি বলছেন? আজকে রাতে আমার জীবনের বিপদ? সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল, আজকে রাতেই তো জঙ্গলের মধ্যে যাব আমরা। আমি আর পরিমল জঙ্গলের ভেতর সেই ভুলো ভূতের মতো মোহগ্রস্ত কে করে সে তার খোঁজ কর, যে মানুষকে ভুলিয়ে নিয়ে গিয়ে তার উদ্দেশ্য চরিতার্থ করে। বললাম, তার মানে আপনি বলতে চাইছেন জঙ্গলে যে আছে তার ক্ষমতা অনেক বেশি, তাকে আমি আটকাতে পারবো না? এমন অনেক কিছুই থাকে যাকে তার মতো থাকতে দিতে হয়। তা নিয়ে বেশি নাড়াচাড়া করা ভালো নয়। তুমি যাকে শুধুমাত্র অশরীরী এক অশুভ শক্তি বলে মনে করছো, সে কিন্তু আসলে তা নয়। সে আরো অনেক বেশি কিছু। আজ রাতে তোমায় জঙ্গলে যাওয়া থেকে আমি হয়তো আটকাতে পারবো না, কিন্তু চরম বিপদের মুহূর্তে আমি তোমায় রক্ষা করতে পারবো। মনে রেখো, চরম বিপদের মুহূর্তে উপস্থিত হলে তুমি মনে মনে আমায় স্মরণ করবে। আমার নাম তোমার জানার প্রয়োজন নেই, শুধু আমায় স্মরণ করো, তাহলেই হবে। আগেই বলেছি, এই ঘটনাটা অনেক আগেকার কথা। তখন মাথু বাগলির সঙ্গে সাক্ষাৎ হলেও মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা হয়নি। আরও এমন জীবনে অনেক উচ্চস্তরের আত্মার সাধক এবং সাধিকার সঙ্গে পরিচয় হয়েছে, তাও কখনো হয়নি সেই আমাদের গ্রামের সাধু যার সঙ্গে মণিকর্ণিকার ঘাটে দেখা হয়েছিল, তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল বটে। কৈখালি মাঠে কাল ভৈরবের দেখা পেয়েছি, কিন্তু সেই সাধুর দেখা আমি প্রথমবার পেলাম। বললাম, পরিমলের মনে তার বাবার জন্য যে গ্লানি রয়েছে, সেই গ্লানি থেকে তাকে উদ্ধার করা আমার কর্তব্য সাধু বাবা। আমি সাধনা যখন করেছি, মানুষের সাহায্য করতেই হবে। পরিমল আমার ভরসা করে এগিয়ে এসেছে এবং সে আমার সঙ্গেই ওখানে যেতে চায়। তাছাড়া আমরা একসঙ্গে থাকলে তো আমাদের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সাধু মিটিমিটি হাসল। চাঁদের অল্প আলো আধারিতে তার সাদা মাথার চুল ও মুখের সাদা দাড়িগোঁফ তাকে যেন এক শান্ত মূর্তিতে পরিণত করেছে। তিনি শান্ত চোখে আমার দিকে তাকিয়ে বললেন, ভবিতব্য আজ পর্যন্ত কেউ খণ্ডাতে পারেনি তারানাথ। আর আজ রাতের ভবিতব্য যে অনেক আগেই লেখা হয়ে গেছে, তা বদলাবার ক্ষমতা তোমার নেই। তবে যে বললাম, সঠিক সময় আমাকে স্মরণ করবে। এমন সময় দূর থেকে যেন মনে হলো পরিমলের গলা শুনতে পেলাম। পরিমল গলা তুলে আমায় ডেকে চলেছে। আমি তার ডাকে সাড়া দিতে যাব এমন সময় চোখটা একবার মাত্র ঘুরিয়েছি। সামনে তাকিয়ে দেখতে পেলাম সেই সাধু আর কোথাও নেই। আশ্চর্য, এইমাত্র তো সাধু বাবা এখানে দাঁড়িয়েছিলেন, তাহলে হঠাৎ করে গেলেন কোন দিকে? পরিমল, পরিমল, আমি এখানে। পরিমল তাড়াতাড়ি আমার কাছে এসে পড়ল। সে রীতিমতো হাঁপাচ্ছে। বাড়িতে মিথ্যে বলে সে তাড়াহুড়ো করে এসেছে। বলল, বউকে বলেছি রতনদের বাড়িতে যাচ্ছি, আর ঘন্টাখানেকের মধ্যেই চলে আসবো। বউ খাওয়া দাওয়া সেরে নিয়েছে, আমিও খেয়ে এসেছি। বউকে শুয়ে পড়তে বলেছি দরজা খোলা রেখে। ঠাকুরমশাই, এই ওখান থেকে ফিরতে পারবো তো? কথাটা বলে পরিমল হেসে উঠল। তবে সেই হাসির মধ্যে যে একটা ব্যথা বেদনা, ব্যর্থতা এবং হতাশা লেগে রয়েছে তা বুঝতে পারছিলাম। বললাম, যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে তুমি আছো পরিমল, তোমার গায়ে একটা আঁচড় পর্যন্ত আমি লাগতে দেব না। এই হলো আমার কথা। এরপর দুজনে মিলে সেই জঙ্গলের পথে ভেতরের দিকে প্রবেশ করলাম। পরিমল ধীরে ধীরে আমায় নিয়ে যেতে লাগলো জঙ্গলের গভীরের দিকে।
ঠিক সেইখানে যেখান থেকে 3টে পাড়ার দিকে পথ ভেঙেছে সেখানে এলাম। তার মানে সাধুর কথা শোনার পরেও আপনি পরিমলকে নিয়ে জঙ্গলের ভিতরে গেলেন? মানে ওখানে যে কিছু একটা আছে সেটা এত ক্ষমতাশালী সাধু বারণ করলো, তারপরেও আপনার কোনো ভয় হলো না? মানে আপনার জন্য না হলেও কিন্তু পরিমলের জন্য? ভয় জীবনে খুব একটা পাইনি বুঝলে। ভয় পেলে অনেক কিছুই জানা হতো না, অনেক কিছুই করা হতো না। বিপদের মুখে দাঁড়িয়ে ভয় পেলে হয়তো সেই বিপদ থেকে উদ্ধারই পেতে পারতাম না। পরিমলকে নিয়ে সেখানে এসেছি। পরিমল বোধহয় এর আগে দিনের বেলা অনেকবার এখানে এসেছে, পথঘাট সে ভালোভাবেই চেনে। কিন্তু একটা গাছের তলায় গিয়ে সে বলল, ওই গাছের তলায় বাবার মৃতদেহটা পড়েছিল, বুঝলেন ঠাকুরমশাই? পরিমলের কথায় আমি সেদিকে এগিয়ে গিয়ে দেখে চলেছি। এমন সময় হঠাৎ করে একটা ব্যাপার ঘটল। কেন জানি না মনে হলো যে গাছের দিকে পরিমল আমায় দেখিয়েছে, সেই গাছের পেছনে যেন কেউ এসে দাঁড়িয়েছে। ছায়ার মতো ভালো করে চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। পরিমল তা বুঝতে পারল না। তখনও সে কি সমস্ত কথা যেন বলে চলেছে। আমি হঠাৎ তাকে চুপ করতে বললাম। তারপরে সেই গাছের দিকে এক পা করে এগিয়ে গাছের পেছনের দিকে দেখতে যাব, সেই মুহূর্তে যেন ছায়াটা সেখান থেকে মিলিয়ে গেল। পরিমল বলল, কি হলো ঠাকুরমশাই? হঠাৎ করে আপনি ওখানে কি দেখলেন? আমাদের আশেপাশে কিছু একটা আছে পরিমল, খুব সাবধানে। আমাদের একসঙ্গে থাকতে হবে, আলাদা আলাদা হওয়ার চেষ্টা করো না। যে শক্তি আমাদের চারপাশে আছে তার ক্ষমতা কিন্তু অনেক বেশি। এবার পরিমল যেন আমার কথায় ভয় পেয়ে গেল। আসলে আমার চোখে মুখের অবস্থা দেখেই সে কিছু একটা বুঝতে পেরেছিল। এইসব কিছুর জন্য দায়ী ছিল সাধু। সাধু আসার আগে আমার মনের জোর, সাহস সবকিছুই বেশি ছিল। তার কথা শুনে সে সমস্ত যেন কমে এসেছে। আপনিও ভয় পাচ্ছেন ঠাকুরমশাই? কিন্তু আপনার তো তন্ত্রমন্ত্র জানা আছে, তাহলে? তন্ত্রমন্ত্রের ক্ষমতাও একসময় সীমিত হয় পরিমল। এই জায়গা অভিশপ্ত, এখানে এত সহজে কোনো কিছু করা যাবে বলে মনে হচ্ছে না। তাই আমাদের খুব সাবধানে কাছাকাছি থাকতে হবে, কোনোভাবেই আলাদা আলাদা হওয়ার চেষ্টা করবে না। হলেই কিন্তু। কথাটা সবেমাত্র শেষ করেছি এমন সময় মনে হলো আশেপাশের জঙ্গলের ভেতর থেকে একটা অদ্ভুত কণ্ঠে কে যেন খিলখিল করে হেসে উঠল। আর ঠিক তখনই একটা গাছের ডাল ভেঙে আমাদের সামনে এসে পড়ল। পরিমল চমকে উঠেছিল। সে ছিটকে উঠে পেছনের দিকে সরে এসে দাঁড়িয়েছে। আমি গাছের ডালটার দিকে ভালো করে তাকিয়ে দেখলাম যেন প্রচণ্ড ধাক্কায় কেউ গাছ থেকে ডালটা ভেঙে ফেলেছে। এইমাত্র বুঝতে পারলাম আমাদের ভয় দেখাবার জন্য চেষ্টা করে চলেছে। বললাম, আমরা এখানে এসেছি কে তুমি তা জানার জন্য। কেন শুধু শুধু এই 4টে গ্রামে মানুষদের এমনভাবে ক্ষতি করছো তাই জানার জন্য। সামনে এসো, সামনে এসো আমার। জঙ্গল থেকে সেই খিলখিল করে হাসির শব্দটা যেন এবার ছড়িয়ে পড়তে লাগলো চারপাশে। কেউ কোনো উত্তর দিল না। পরিমল একবার পেছনের দিকে তাকিয়ে হঠাৎ কি যেন একটা দেখে চিৎকার করে উঠে বলল, বাবা, বাবা তুমি ওখানে কি করছো বাবা? পরিমলের মুখে কথাগুলো শুনে চমকে আমি পিছনের দিকে তাকালাম। আর সঙ্গে সঙ্গে মনে হলো পিছনের দিকে একটা দূরের গাছের তলার কাছে অন্ধকারে কি যেন সত্যি সত্যি দাঁড়িয়ে আছে। কিন্তু এত দূর থেকে পরিমল তাকে দেখতে পাচ্ছে কি করে? পরিমলের মুখে হঠাৎ করে একটা হাসি ফুটে উঠল। সে বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, বাবা দাঁড়িয়ে আছে। ওই ওই ওই- ওই যে ওখানে আমার বাবা দাঁড়িয়ে আছে। বোকার মতো কথা বলো না পরিমল। তোমার বাবা দাঁড়িয়ে থাকবে কি করে? তোমার বাবা তো মারা গেছেন 1 মাস আগে। তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না। ওই মায়া দ্বারা ওই অশুভ শক্তি তোমায় তার দিকে টানতে চাইছে। ওটা কি? ওটা তো আমার মা। সেই 10 বছর বয়সে মাকে একবার দেখেছিলাম। মা, মা তুমি আবার ফিরে এসেছো আমার কাছে। আমি জানতাম তুমি আবার আসবে। কথাটা বলতে বলতে পরিমল 2টো পা সামনের দিকে এগিয়ে গেল। গাছের তলায় সেই কালো ছায়াটাকে আমি এখনো দেখতে পাচ্ছি। এবার প্রায় চিৎকার করে উঠে প্রায় ঝাঁপিয়ে পড়েই পরিমলকে 2 হাতে শক্ত করে ধরে ঝাঁকাতে লাগলাম। পরিমল, পরিমল, কি করছো? বুঝতে পারছো না তুমি? তুমি যা দেখছো তার সবকিছু মায়া, মায়া ছাড়া আর কিছু নয়। জঙ্গলে ঢোকার আগে দেহ বন্ধন করে নেওয়াই যেত, কিন্তু সেটা করলে অশুভ শক্তি আমাদের আশেপাশে আসতো না। যার জন্য এখানে আসা, সেটাই যদি না হতো তাহলে তো আর
কোনো লাভ হতো না, তাই না? মাঝে মাঝে দেহবন্ধন না করে এমন কিছুকে আকৃষ্ট করতে হয় নিজের দিকে, কিন্তু তার ফল যে মাঝে মাঝে খারাপ হয়ে যায় সে কথা আমি জানি। এতক্ষণে পরিমল যেন তার বশে চলে গেছে। প্রতি মুহূর্তে সে তার বাবাকে, মাকে, এমনকি তার স্ত্রীকে পর্যন্ত দেখতে পাচ্ছে। মাঝে মাঝে তো ওই কালো ছায়া ছাড়া এই গাছে, ওই গাছের তলায় আমি কিছু দেখতে পাচ্ছি না। মাঝে মাঝে সেই খিলখিলে হাসির শব্দ জঙ্গলের মধ্যে ছড়িয়ে পড়ছে চারিদিকে। কতক্ষণ আর একজনকে এমনভাবে আটকে রাখা যায়? একসময় পায়ের তলায় কি যেন পড়তেই সেই দিকে মন দেওয়ার জন্য নেমেছি, আর আমার হাতের বাঁধন থেকে ছাড়া পেয়ে পরিমল প্রায় দৌড়ে গেছে সামনের দিকে। চিৎকার করে বলছে, লতা, লতা, তোমায় আমি বললাম না আমি চলে আসবো, তুমি আবার এখানে এসেছো কেন? আরে এখানে ঠাকুর মশাই আছে, তুমি যাও এখান থেকে। ওই দিকে কোথায় চলে যাচ্ছ? কথাগুলো শুনতে পেলাম শুধু। পায়ের তলায় কাঁটার মতো কিছু একটা বিঁধে ছিল। সেটা বার করে যখন উপরের দিকে তাকালাম, দেখি পরিমল ছুটে অনেকটা সামনে চলে গেছে। আমিও ছুটে তার দিকে এগোতে যাব, ঠিক এমন সময় একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে আশ্চর্য হয়ে গেলাম। আমার থেকে মাত্র কয়েক হাত দূরে মাটির উপর দাঁড়িয়ে রয়েছে কালো ছায়ামূর্তি। সাদা দুটো ধবধবে চোখ যেন আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে দেখছে। আমি কিছু বলার আগেই সে বলে উঠল, তোকে ছেড়ে দিলাম, চলে যা, চলে যা এখান থেকে, কিন্তু ওকে নিয়ে যেতে পারবি না, ওকে এখানেই রেখে যেতে হবে তোকে। পরিমল আমার সঙ্গে এসেছে, যেভাবেই হোক ওকে আমি সঙ্গে করে নিয়ে যাবই। কথাটা বলার সঙ্গে সঙ্গে যেন আবার সেই মুহূর্তে সে হেসে উঠল। চোখের সামনে কালো মূর্তিটা মুহূর্তের মধ্যে দ্বিগুণ হয়ে গেল। চারপাশের বাতাসে, জঙ্গলে সে কি ভীষণ ঝড় উঠেছে, আর ঝড়ের মধ্যে প্রবল সেই হাসির শব্দ। দুটো হাতে ডালপাতা সরিয়ে কোনো রকমে ঝড়ের মধ্যে দিয়ে আমি সামনের দিকে এগোতে লাগলাম। আর ওখানে এগোতেই গাছের কাছাকাছি এসে যে দৃশ্য দেখতে পেলাম তাতে আমি পর্যন্ত এক মুহূর্তের জন্য চমকে উঠেছিলাম। যেখানে আমরা ছিলাম সেখানে অন্ধকার ছিল, কিন্তু এই দিকে যেন চাঁদের আলো সামান্য রয়েছে। সেই চাঁদের আলোয় দেখতে পেলাম পরিমল যেদিকে এগিয়ে যাচ্ছে সেদিকে একটা গর্ত মতো রয়েছে। সে কাকে যেন দেখে কথা বলতে বলতে সামনে এগোচ্ছে। একবার এই গর্তের মধ্যে গিয়ে পড়লে যে কি হতে পারে তা বুঝতে পারছি। এমন একটা গর্তের কথা পরিমলের বাবা কবিরাজ মশাই বলেছিল, অর্থাৎ বাবা এবং ছেলেকে সে একইভাবে মারতে চাইছে। যাই হোক, চিৎকার করলাম দুবার, কিন্তু পরিমল দাঁড়ালো না। ঠিক সেই মুহূর্তে গাছের তলায় দেখা পাওয়া সেই সাধু বাবার কথা মনে পড়তেই চোখ বন্ধ করে তাকে স্মরণ করলাম। এরপরে যে ঠিক কি হলো আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। একটা প্রচন্ড চিৎকার শুনে দেখতে পেলাম পরিমল প্রচন্ড ভয় পেয়ে গেছে। সে চিৎকার করে বলছে, আমি এখানে কি করে এলাম ঠাকুরমশাই? ঠাকুরমশাই, আপনি কোথায় গেলেন? পরিমলের চিৎকার শুনে আমিও তাকে ডাকলাম, আর ঠিক তখনই দেখতে পেলাম সেই মাটির গর্তের ভেতর থেকে প্রায় হাওয়া দেওয়ার মতো করে উঠে আসে সেই ছায়া। আমি সোজা দৌড়ে গেলাম পরিমলকে এক হাতে চেপে ধরে কোনো রকমে তাকে নিয়ে ছুটতে ছুটতে সেই জঙ্গল থেকে বাইরে বেরিয়ে গ্রামের পথের কাছে নেমে এলাম। পেছন থেকে কে যেন বলল, একবার যখন আমার নজর পড়েছে, এত সহজে তুই বাঁচতে পারবি না, মনে রাখিস। কিভাবে সেখান থেকে জঙ্গলের পথ পেরিয়ে, গ্রাম পেরিয়ে যে পরিমলের বাড়ি পর্যন্ত এসেছিলাম তা আমরাই জানি। তবে কি মনে হতে আর সেখানে অপেক্ষা করিনি। পরদিনই সেই গ্রাম ছেড়ে চলে গিয়েছিলাম। পরিমলের কি হয়েছিল এরপর? তার বাবার ক্ষেত্রেও তো এমনটাই হয়েছিল। তাকে তো খুঁজে খুঁজে সেই অশুভ শক্তি মেরে ফেলেছিল। জঙ্গলের মধ্যে যে ছিল সে আসলে কি? এমন কোনো অশুভ শক্তি যার ক্ষমতা নেহাত কম নয়। একজন মানুষ মরলে তার অতৃপ্ত আত্মা এত শক্তিশালী হতে পারে না। আমার মনে হয় ওই জঙ্গলে একসঙ্গে অনেক মানুষ কোনো সময় মারা গিয়েছিল। তাদের আত্মাই একত্রিত হয়ে অমনভাবে ভয়ঙ্কর আক্রোশে মানুষকে মেরে চলে যায়। কিভাবে সাহায্য করলো জানি না, তবে তিনি পরিমলকে আটকেছিলেন। হয়তো পরিমলের সেই দিকে ঘোর কাটিয়ে দিয়ে সাধু বাবা এটাই বুঝিয়ে দিয়েছিলেন
যে আমি সেই অশুভ শক্তির হাত থেকে রক্ষা পেলেও পরিমল পেত না। তাই পরিমলের জন্যই তার এখানে আসার দরকার ছিল। বৃষ্টি কমে গিয়েছিল, তারানাথের গল্প শেষ হয়েছে। আমরা উঠে পড়লাম। তবে হরিনারায়ণপুরের জঙ্গলে সে অশুভ ভুলো ভূতের মতো সেই শক্তির কথা আমাদের অনেক দিন পর্যন্ত মনে থাকবে বুঝতে পারছিলাম। কিশোরী চিন্তিত হয়েছিল। মনে মনে স্থির করলাম আজ একবার তার মেজ বাড়িতে যাব। যদি শিশির বিশ্বাসের কাছে সেই ভুলো ভূতের গল্পটা শোনা যায়। একই দিনে দুই ভুলো ভূতের গল্প খুব একটা খারাপ লাগবে না।